এত কম খরচে আর এত কম সময়ের মধ্যে আটা দিয়ে আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর টেস্টফুল একটা লাড্ডু বানানো যায়, সেটা আপনারা ভিডিওটা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এই লাড্ডুটা বানিয়ে যদি আপনি একবার খান, আপনাকে বারবার এই লাড্ডুটা বানাতে হবে, কারণ এতটাই টেস্টফুল। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের লাড্ডু রেসিপি দেখাবো। আপনারা সাধারণত লাড্ডু অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে যে লাড্ডুটা আপনাদেরকে দেখাবো সেটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি। এতটা কম খরচে বানানো যায় অল্প উপকরণের মাধ্যমে, আর কম সময়ের মধ্যে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এই রেসিপিটা আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন। এই লাড্ডুটা বানিয়ে আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, চট করে কিন্তু খারাপ হয়ে যাবে না। আর এত সুন্দর খেতে হবে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে এখানে আটার লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি এখানে আটাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে কী হবে, এর কোয়ালিটিটা কিন্তু অনেকটাই বেটার আসবে। সেজন্য আমি এখানে আটাটাই ব্যবহার করছি। তাহলে এখানে 2 কাপ আমি আটা দেবো। তার জন্য কিন্তু আমার এখানে 250 গ্রামের মতো আটা আমি কিন্তু এই লাড্ডুটা তৈরি করব। সেই হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে আটাটা ব্যবহার করার আগে আপনারা কিন্তু একটু ভালো করে চেলে নেবেন, কারণ কি হয়, অনেক সময় কি হয়, এই আটার মধ্যে কিন্তু অনেক ভুসি থাকে। সেগুলো কিন্তু ভালো করে চেলে নিলে এই মিষ্টির কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো আসবে। সেজন্য আমি এটাকে আগে থেকে চেলে নিয়েছি। আচ্ছা, এখানে দেখুন অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে দেখুন আটার লাড্ডু বানানোর জন্য যে ফ্লেভারটা, সেটা কিন্তু জায়ফলের গুঁড়োটাতে খুব ভালো আসে। সেজন্য আমি এখানে জায়ফল দেবো খুব অল্প করে, বেশি দিলে আবার তেঁতো হয়ে যাবে। সেজন্য এইভাবে গ্রেটারের সাহায্যে এই জায়ফলটাকে একটু হালকাভাবে গ্রেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ দেখুন এই আটার যে একটা স্মেল থাকে, সেটাও কিন্তু এই জায়ফল দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। এইবারে দেখুন কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কাঠবাদাম আছে আর কাজু বাদাম আছে। এগুলো গ্রেটারের সাহায্যে একটু ভালো করে গুঁড়িয়ে বা গ্রেট করে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখুন ময়ানের জন্য আমি ব্যবহার করছি এখানে গাওয়া ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে গাওয়া ঘিটাকে একটু গলিয়ে নেবেন। আর গাওয়া ঘি দিলে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসে। গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যে 3 টেবিল চামচ কিন্তু এখানে হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতো। দেখুন এখানে আমি নিয়েছি 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। এবারে এতটা দিলে হবে না, সেটাকে আমি কম করে নেব। তার জন্য আমি এখানে চামচের মধ্যে আমি 1/4 টিস্পুন বেকিং সোডাটা দিলাম। এখান থেকে আমি হাফ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবারে দুটো ভাগ থেকে আমি 1 ভাগ কিন্তু এতে দিয়ে দেবো, 2 ভাগ দেবো না। আপনাদের হিসাবটা সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম এইভাবে। তো 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি খাবার সোডা এখানে লাগবে না, খুব বেশি দিলে কিন্তু এটা খাস্তা হয়ে যেতে পারে। সেজন্য 1 ভাগ কিন্তু আমি এই ডিপেটার মধ্যে রেখে দিচ্ছি। এইবারে দেখুন আমি এখানে নিয়েছি 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা সাধারণত 20 গ্রাম থেকে 25 গ্রামের মধ্যেই দিলেই হবে। এখানে 2 চা চামচের মতো এখানে গুঁড়ো দুধটা দেওয়া যাবে। এইবারে দেখুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। এটাকে 1 মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন খুব ভালো করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ডালা হয়ে যাচ্ছে, আর টিপলে কিন্তু ইজিলি ভেঙে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এর মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে, আর ময়ানটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবারে দেখুন এখানে আমি 1 কাপ জল নিয়েছি এটা মাখার জন্য। তো 1 কাপ জল থেকে আমি কতটা জল দিয়ে মাখবো আর কতটা বেঁচে যাবে সেটা আমি দেখিয়ে দেবো। আর তার আগে একটা কথা বলে দিই, যে আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু মাখতে পারেন। আর আমি এখানে যেহেতু গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে লিকুইড দুধ আমি আর দিচ্ছি না। যদি গুঁড়ো দুধটা না দেন, তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়ে মাখবেন, তাহলে কোয়ালিটিটা ভালো আসবে। আর জল বা দুধ যেটাই নেন না কেন, এটা কিন্তু আঙুল ডুবিয়ে দেখবেন হালকা কিন্তু একটু গরম থাকতে হবে। এরকম জল দিয়ে মাখবেন, তাহলে কোয়ালিটিটা ভালো আসবে। এবার দেখুন অল্প অল্প করে দেবো আর এটা মেখে নিচ্ছি।
আচ্ছা, এবারে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর মাখার সময় আপনারা দেখবেন যে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে। এখানে ভয় খাবার কিছু নেই, কারণ দেখুন এটাকে যখন আমি রেস্টে রাখবো সেটা কিন্তু সেট হয়ে যাবে। এর মধ্যে অনেক কিছু উপকরণগুলো দেওয়া আছে, সেজন্য কিন্তু এটা হাতে একটু জড়িয়ে যায়, যেহেতু এটা আটা দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন যে জলটা দিয়ে আমি মেখেছি 1 কাপ জল, সেই জলটা কিন্তু পুরোটাই লেগে গেছে, অল্প করে একটু বেঁচে গেছে। এইভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট রেস্টে রাখলে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন 10 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার এই আটার ডোটা আমি দেখে নেব কীরকম সেট হয়েছে। আর এই আটাটা কিন্তু অনেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সফটও হয়ে গেছে আর হাতেও আর লাগছে না। এই আটার ডোটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই আটার ডোটাকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। এবার এখান থেকে লাড্ডু শেপটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু মিডিয়াম সাইজের গোচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোটও করে নিতে পারেন। এই গোচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভালো করে পাকিয়ে নিতে হবে। এটা সাধারণত এমনিও পাকানো যাবে, আপনারা চাইলে হাতে তেল মেখেও পাকাতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখুন এগুলো আমার সবগুলো পাকানো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল বসিয়ে দিলাম। একটা এখান থেকে ছেড়ে দিয়ে দেখছি। আচ্ছা, এইগুলো ছেড়ে দেওয়ার পর যখন দেখতে পাচ্ছেন যে ওপর থেকে এরকম একটা পিল পিল করে উঠছে, তখনই বুঝবেন যে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। এই সময় গ্যাসের টেম্পারেচারটা একদম লো রাখবেন, রেখে এগুলোকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এইভাবে সবগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের টেম্পারেচারটা একদম কমিয়ে রাখছি। আর এগুলো ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন এগুলো কিন্তু অটোমেটিক ওপর দিকে ভাসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো। এখন আমি একদম কমিয়ে রেখেছিলাম প্রথমে, এবার আমি একটু বাড়িয়ে হালকা মিডিয়াম লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটা আমি করে দিচ্ছি। আর একটু দেখবেন হালকা গায়ে একটু চিরফাটও এসে গেছে, তার মানে এই চিরফাটটা কিন্তু আসতে হবে হালকা। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে এটা ফেটে গেল কেন? এটা ফাটানো হয়েছে, ফেটে গেল না, এটা ফাটানো হয়েছে। কি করে ফাটানো হয়েছে? সাধারণত এই যে আমি ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম, সেই কারণেই কিন্তু ফেটে গেছে। এখানে যদি আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতাম বা মিডিয়াম করে দিতাম, তাহলে কিন্তু ফাটতো না। এবার বলি চিরফাটটা কেন নিয়ে আসা হয়েছে। সাধারণত আমরা এখানে চিনির পাক করব। চিনির পাকের যে রসটা সেটার মধ্যে কিন্তু প্রবেশ করাতে হবে, সেজন্যই কিন্তু এটা গায়ে অবশ্যই একটু চিরফাট ধরে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, একদম হালকা করে এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, এবারে দেখুন এগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখনই কিন্তু এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। আর তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিয়ে তারপর তুলে নেবেন। এবারে দেখুন এগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে নেব। খুব গরম অবস্থায় কিন্তু রসটা দেবো না, খুব গরম অবস্থায় রস দিয়ে দিলে এগুলো নরম হয়ে যেতে পারে, সেজন্য এগুলোকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। আচ্ছা, চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন 1 কাপের মতো চিনি নিয়েছি। সাধারণত 2 কাপ আটার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আচ্ছা, জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই 1 কাপ চিনির জন্য হাফ কাপ আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। এবারে চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রস তৈরি করে নেবো, একটা পাক তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প করে একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা কিন্তু ফুড কালারটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা দেখতে সৌন্দর্যের জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করছি। দেখুন চিনির রসটা এখানে ফুটে গেছে। এবার আমি চেক করে দেখে নিচ্ছি রসটা কীরকম পাক হয়েছে। দেখুন এখান থেকে একটু অল্প করে নেবেন, নেবার পর হাতে নিয়ে এইভাবে দেখবেন। যদি দেখেন এরকম একটা একতারের শিরা হয়ে যাচ্ছে স্ট্রং, তখনই বুঝবেন যে চিনির রসটা এখানে পারফেক্ট রেডি। তার মানে এটা দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে যে রসটা এখানে পারফেক্ট রেডি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। ভেজে রাখা লাড্ডুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অনবরত কিন্তু নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আচ্ছা, এটা নাড়তে নাড়তে
যখন দেখবেন চিনির পাকটা একদম দানা দানা হয়ে আসছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি। তার মানে দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু দানাটা আস্তে আস্তে আসতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম। দেবার পর এটাকে কিন্তু অনবরতই নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় যে চিনির দানাটা আছে সেটা কিন্তু বসে যাবে। দেখতে পাচ্ছেন যে তলায় যে রসটা আছে, দেখতে পাচ্ছেন এই রসটা কিন্তু এর মধ্যে জড়াবে না, সেজন্য অনবরত এটাকে নেড়ে নেড়ে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এর গায়ে কিন্তু বসে গেছে। তার মানে এটাকে আর নাড়তে হবে না, একটু ঠান্ডা করতে দেবেন, কারণ গরম অবস্থায় খেলে এটা কিন্তু নরম লাগতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা দেখবেন যে খুব সুন্দরভাবে এটা কড়কড়ে মুচমুচে হয়ে গেছে। এইবারে দেখুন লাড্ডুটা আমার একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারলেন যে কতটা খাস্তা মুচমুচে। কিন্তু এর একটা বিশেষত্ব আছে, এটা ওপর থেকে যতটাই শক্ত হোক না কেন, ভেতরটা কিন্তু একদম নরম। দেখতে পাচ্ছেন আমি আঙুলে করে চাপ দিলেই কি সুন্দর এটা ভেঙে যাচ্ছে, যেন মনে হচ্ছে মিহিদানার লাড্ডু আর বোঁদের দরবেশের লাড্ডুর মতো। সত্যি কথা বলতে এই লাড্ডুটার টেস্ট একদম আলাদা। কারণ দেখুন এই লাড্ডুটা সচরাচর দোকানে কোথাও বা বাজারে কিনতে পাবেন না। বাড়িতে একবার শুধু তৈরি করে দেখুন, অল্প খরচের মধ্যে বানানো যায়। তৈরি করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টফুল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।